মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিস। প্রেসিডেন্ট অ্যাডামস হ্যারিসন তার আসনে বসে, সামনে খোলা একটা ফাইলের উপর তার মনোযোগ নিবিষ্ট। আনন্দ উৎকণ্ঠার মিশ্র খেলা তার চোখে মুখে। একসময় সে ফাইল ধীরে ধীরে বন্ধ করল, সোজা হয়ে বসল চেয়ারে। তারপর বাম হাত বাড়িয়ে বাম দিকে ডেস্কের এক প্রান্তে রাখা ইন্টারকমের নীল বোতাম চেপে বলল, ওদের এখানে পাঠিয়ে দাও। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরে এসে ঢুকল সেক্রেটারি অব স্টেট বব এইচ ব্রুস, সেক্রেটারি অব ডিফেন্স স্যান্ড্রা স্টোন, প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা এলিজা উড, মার্কিন সশস্ত্র বাহিনী প্রধান রোনাল্ড ওয়াশিংটন, সিআইএ প্রধান অ্যাডমিরাল ম্যাক আর্থার, এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন এবং সিনেট গোয়েন্দা কমিটির প্রধান অ্যানা প্যাট্রিসিয়া। সবাইকে স্বাগত জানানো প্রেসিডেন্ট হ্যারিসন বলল, এই মিটিংটা 24 ঘন্টা আগে হবার কথা ছিল, কিন্তু কাকতালীয়ভাবে মিস এলিজা উড, মিস স্যান্ড্রা স্টোন ও বব এই তিনজনই ওয়াশিংটনের বাইরে থাকায় মিটিং পিছিয়ে দেওয়া হয়। আর আমরা এই সাত সকালে বসেছি, তার কারণ হল আমাদের মনে হচ্ছে সকাল 10টার মধ্যেই প্রেসের সাথে আমাদের কথা বলতে হবে। থামল প্রেসিডেন্ট। সবাই নীরব। প্রেসিডেন্ট আবার কথা বলে উঠল। এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসনকে লক্ষ্য করে বলল, মিস্টার জর্জ, লামন্ডের কালকের নিউজ আইটেমটা পড়ুন। পড়া শুরু করল জর্জ আব্রাহাম জনসন। প্যারিস, 11 সেপ্টেম্বর। নিউ ইয়র্ক স্টেটের মাউন্ট মার্সির রেড ইন্ডিয়ান গ্রেভইয়ার্ডের পাশে গোপন একটি গণকবর আবিষ্কৃত হয়েছে। একজন পুরাতত্ত্ববিদ অধ্যাপকের কৌতূহলমূলক এক খননকালে এই গণকবর আবিষ্কৃত হয়। গণকবরে 14টি কঙ্কাল ছাড়াও তাদের আংটি, প্লাস্টিক মানিব্যাগ, প্লাস্টিক নেম কার্ড, কয়েন ইত্যাদি সহ বেশ কিছু এমন নিদর্শন আবিষ্কৃত হয়েছে যা ইতোমধ্যে সবার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রাপ্ত তথ্য অনুসারে একটা নেম কার্ডে এমন একজনের নাম পাওয়া গেছে যিনি নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের হাইজ্যাকার হিসেবে বিমান ধ্বংসের সাথে নিহত হয়েছে বলে প্রচারিত হয়েছে। প্রাপ্ত একটা আংটিতে এমন একটা আরবি অক্ষর পাওয়া গেছে যা টাওয়ার ধ্বংসকারী বলে কথিত একজন সন্ত্রাসীর নামের অদ্যাক্ষরের সাথে মিলে যায়। এছাড়া খননকারী ও উপস্থিত পুরাতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্ববিদদের প্রাথমিক ধারণায় গণকবরটি 20 বছরের মতো পুরনো হবে। কঙ্কালগুলো উত্তোলনের পরপরই দাঁত ও দেহাবশেষ এর নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য অধ্যাপক নিয়ে গেছেন। অধ্যাপকের ধারণা গণকবরটি রেড ইন্ডিয়ান ভিকটিমদেরও হতে পারে। এ প্রেক্ষাপটে মনে করা হচ্ছে ফরেনসিক পরীক্ষার মাধ্যমেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে এলাকার প্রশাসন ও সংশ্লিষ্ট অধিকাংশের অভিমত হল আবিষ্কৃত গণকবরের সাথে নিউ ইয়র্ক টুইন টাওয়ার ধ্বংসের সম্পর্ক আছে। প্রাপ্ত আরবি নাম, আরবি বর্ণমালা, টাওয়ার ধ্বংসে নিহত 14 সন্ত্রাসের সাথে গণকবরের কঙ্কাল মিলে যাওয়ায় শুধু নয়, গণকবর আবিষ্কারের পর একটি অপরিচিত মহল হঠাৎ তৎপর হয়ে ওঠাকেও পর্যবেক্ষক মহল তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করছে। এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, গণকবর আবিষ্কারের পরদিন নিউ ইয়র্কের পুলিশ প্রধানকে সাথে নিয়ে 2 জন অজ্ঞাতনামা লোক হেলিকপ্টার নিয়ে মাউন্ট মার্সিতে গিয়েছিলেন। ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, তারা টাকা পয়সা দিয়ে কঙ্কাল ও প্রাপ্ত জিনিসপত্র গায়েব করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনার সাথে রেড ইন্ডিয়ানদের স্থানীয় প্রশাসন, স্থানীয় ফেডারেল কমিশন অফিস ও পুলিশ লিখিত বর্ণিতভাবে জড়িত হয়ে পড়ায় এবং কঙ্কালগুলোর অংশবিশেষ পরীক্ষার জন্য চলে যাওয়ায় তাদের ষড়যন্ত্র সফল হয়নি। মনে করা হচ্ছে বিশেষ কোনো মহলের চাপে ফলে কিংবা প্রভাবিত হয়ে নিউ ইয়র্কের পুলিশ প্রধান অজ্ঞাতনামা 2 জনের সাথে তাদের বা তাদেরই সংগৃহীত হেলিকপ্টারে মাউন্ট মার্সিতে গিয়েছিলেন। পুলিশ প্রধান মিস্টার ওয়াটসন বলতে পারবেন ওই লোক 2 জন কে। পর্যবেক্ষক মহল মনে করেন, মাউন্ট মার্সির গণকবরটি যদি নিউ ইয়র্কের টাওয়ার ধ্বংসের সাথে সম্পর্কিত হয়ে পড়ে, তাহলে নিউ ইয়র্কের পুলিশ প্রধানকে যারা মাউন্ট মার্সিতে নিয়ে গিয়েছিল তাদেরও সম্পর্ক আছে টাওয়ার ধ্বংসের সাথে। পড়া শেষ করে থামল এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন। পড়া শেষ হতে প্রেসিডেন্ট হ্যারিসন ডিফেন্স সেক্রেটারি স্যান্ড্রা স্টোনের দিকে তাকিয়ে বলল, আপনি রিপোর্ট নিশ্চয় পড়েছেন? পড়েছি মিস্টার প্রেসিডেন্ট, কিন্তু এটা তো পত্রিকার রিপোর্ট,
আমাদের নিজস্ব রিপোর্টও আমাদের সামনে আসা দরকার, বলল স্যান্ডা স্টোন। প্রেসিডেন্ট হ্যারিসন তার সামনের ফাইল স্যান্ডা স্টোনের দিকে এগিয়ে দিয়ে বলল, এফবিআই এর রিপোর্টটা আপনি সবাইকে পড়ে শোনান। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, বলে স্যান্ডা স্টোন ফাইলটি হাতে নিল। পড়তে শুরু করল সে। কদিন আগে ডক্টর হাইম হাইকেল উদ্ধার হবার পর তার কাছ থেকেই প্রথম জানা গেল টাওয়ার ধ্বংসের পিছনে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কথা। ডক্টর হাইম হাইকেলকে এই ষড়যন্ত্রকারীরা কিডন্যাপ করেছিল তার মুখ বন্ধ রাখার জন্যে। 20 বছর আগে যুবক ডক্টর হাইম হাইকেলও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন, কিন্তু পরে তিনি অনুতপ্ত হন। সিনাগগে গিয়ে তিনি ঈশ্বরের কাছে তার পাপের কনফেশন করেন। এই কনফেশন রেকর্ড ঘটনাক্রমে ফ্রান্স জার্মানির প্রাইভেট গোয়েন্দা সংস্থা স্পুটনিক পেয়ে যায়। এই গোয়েন্দা সংস্থা আপনা থেকে টাওয়ার ধ্বংসের পেছনে প্রকৃত সত্য কি তা উদ্ধারের জন্য তদন্ত কাজ হাতে নিয়েছিল। ষড়যন্ত্রকারী সেই তৃতীয় পক্ষ সমস্ত রেকর্ড ও দলিলপত্র সহ স্পুটনিক অফিস ধ্বংস করে এবং এর 7 গোয়েন্দাকে কিডন্যাপ করে। সম্প্রতি আজরস দ্বীপপুঞ্জ থেকে তারা উদ্ধার হয়। তারা উদ্ধার হবার পর টাওয়ার ধ্বংসের ব্যাপারে আবার তদন্ত শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে ডক্টর হাইম হাইকেল যাতে ষড়যন্ত্র ফাঁস করে দেবার সুযোগ না পায়, এই জন্যেই ডক্টরকে কিডন্যাপ করা হয়। ডক্টর হাইম হাইকেলকে স্পুটনিকের লোকেরাই উদ্ধার করে এবং ডক্টরকে টাওয়ার ধ্বংসের ষড়যন্ত্রের সাথে যতটুকু জড়িত ছিলেন ততটুকু তারা জেনে নেয়। তার ভিত্তিতে তদন্তে এগিয়ে তারা আজ গোটা ষড়যন্ত্রই উদ্ঘাটন করেছে। ভয়ঙ্কর উদ্বেগজনক সব তথ্য বেরিয়ে এসেছে। ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয়েছে গণকবর থেকে উদ্ধারকৃত 14টি কঙ্কালের সবাই আরব এবং তারা নিহত হয়েছে টাওয়ার ধ্বংসের দিনগত রাতে একসাথে। টাওয়ার ধ্বংসের ডাস্ট তারা নিউ ইয়র্কের 3টি বিশ্ববিখ্যাত ল্যাবে পরীক্ষা করেছে। তাতে প্রমাণ হয়েছে বিশেষ ধরনের অতি ক্ষমতাশালী সেফ ডেমোলিশ এক্সপ্লোসিভ দিয়ে 2টি টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়। বিমানের আঘাতটা ছিল লোক দেখানো। সবচেয়ে ভয়ঙ্কর হল আমাদের অতি গোপনীয় ও অত্যাধুনিক গ্লোবাল হক বিমান সিভিল এয়ারলাইন্সের 2টি বিমানকে টেনে নিয়ে টাওয়ারে আঘাত করানোর কাজে ব্যবহৃত হয়েছে। এই বিমানের সেদিনের অফিসিয়াল লগের ফটোকপি সহ গ্লোবাল হকের সেদিনের এরিয়াল রুট উড্ডয়ন তৎপরতা ছবি স্পুটনিক হাতে পড়েছে। উপরে উল্লেখিত ডকুমেন্টগুলোর কপি আমাদেরও হাতে এসেছে। শুধু গ্লোবাল হক এরিয়াল ফটোগ্রাফ নেই, তবে 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব। ষড়যন্ত্রকারী তৃতীয় পক্ষ সম্পর্কে আমরাও খোঁজ খবর নিচ্ছি। আমরা নিউ ইয়র্ক পুলিশের প্রধানের সাথে আলোচনা করেছি। যে 2জন মাউন্ট মার্সিতে তাকে সাথে নিয়েছিলেন তাদের নাম পাওয়া গেছে। একজন আজুর ওয়াইজম্যান, তিনি গোপন ইহুদি সংগঠন ওয়ার্ল্ড আর্মি এর নেতা এবং আমাদের হাজতেবন্দি ইহুদি গোয়েন্দা প্রধান জেনারেল শ্যারনের বন্ধু। পড়া থামালো স্যান্ডা স্টোন। বলল প্রেসিডেন্ট হ্যারিসনকে লক্ষ্য করে, মিস্টার প্রেসিডেন্ট, রিপোর্টের সারসংক্ষেপ পড়লাম, এরপর বিস্তারিত পড়ব কি? এখনকার মতো সারসংক্ষেপই যথেষ্ট, ধন্যবাদ আপনাকে, বলল প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থামতে সিনেট গোয়েন্দা কমিটির প্রধান অ্যানা প্যাট্রিসিয়া বলে উঠল, মিস্টার প্রেসিডেন্ট, গোটা ব্যাপারটা বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হচ্ছে আমার কাছে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের সাথে মার্কিন সরকার সম্পর্ক কতটুকু ছিল এ ব্যাপারে রিপোর্টের সারসংক্ষেপে কিচ্ছু বলা নেই। এই ব্যাপারটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন প্রেসের সাথে কথা বলতে চাই তাহলে আমাদের প্রধান কথা হবে এ ব্যাপারেই। ধন্যবাদ মিসেস প্যাট্রিসিয়া, এ বিষয়টা আলোচনার জন্যেই আমরা বসেছি, বলে প্রেসিডেন্ট এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসনের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল। এ সময় তার ইন্টারকমে লাল একটা সিগন্যাল জ্বলে উঠল। প্রেসিডেন্ট টেলিফোনের রিসিভার হাতে তুলে নিল, ওপারের কথা শুনল। গম্ভীর হয়ে উঠল তার মুখ। উত্তরে শুধু বলল, পাঠিয়ে দাও। প্রেসিডেন্ট টেলিফোনের রিসিভার রেখে সোজা হয়ে বসে বলল, আজকে লামন্ডে আসছে, ওতে নাকি বিশাল রিপোর্ট আছে টাওয়ার ধ্বংসের উপর। কথা শেষ করে প্রেসিডেন্ট ঘড়ির স্ক্রিনের দিকে এক ঝলক তাকিয়ে বলে উঠল, এসো। সেকেন্ডের মধ্যে একটা ফাইল নিয়ে কক্ষে প্রবেশ করল প্রেসিডেন্টের একজন পিএস। ফাইলটি সে প্রেসিডেন্টের সামনে রেখে বেরিয়ে গেল। প্রেসিডেন্ট ফাইল থেকে লামন্ডে বের করে নিল, দেখল লিড হেডিংটা। শোল্ডার বলা হয়েছে বৃহত্তম ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন, আর 8 কলাম ব্যাপী মূল হেডিং হল টাওয়ার ধ্বংস করে ডেমোলিশন এক্সপ্লোসিভ বিমান হাইজ্যাক হয় গ্লোবাল হকের দ্বারা।
প্রেসিডেন্টের মুখ বিষণ্ণ হয়ে উঠেছে, তাতে কিছু উদ্বেগও ছায়া পেয়েছে। লামন্ডে কাগজটা জর্জ আব্রাহামের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার রিপোর্টে নেই এমন কি আছে এখানে, সে ব্যাপারে ব্রিফ করুন। কাগজটি হাতে নিয়ে উঠে দাঁড়ানো জর্জ আব্রাহাম জনসন বলল, মিস্টার প্রেসিডেন্ট, আমি 5 মিনিটের মধ্যে আসছি। জর্জ আব্রাহাম জনসন বেরিয়ে গেল। ঠিক 5 মিনিটের মধ্যে আবার ফিরে এলো, বসল, বলল, মিস্টার প্রেসিডেন্ট, গোটা রিপোর্টের উপর আমি চোখ বুলিয়েছি। আমাদের রিপোর্টের চেয়ে আলাদা যে দিকটা হলো, লামন্ডের রিপোর্টটি বেশ প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ। তাছাড়া তারা 14টি কঙ্কালের ফরেনসিক রিপোর্ট আলাদা আলাদা দিয়েছে। আমরা 14টা কঙ্কাল মিলিয়ে একটা রিপোর্ট করেছি। অনুরূপভাবে ধ্বংস টাওয়ারের ডাস্ট 3টি ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে। পত্রিকার 3টি ল্যাবরেটরি রিপোর্টই আলাদা আলাদা করে দিয়েছে। আমরা দিয়েছি 3 ল্যাবের একটা সামারি। সিভিল এয়ারলাইন্সের 2টি বিমান টাওয়ারে হাইজ্যাক করে নিয়ে যাওয়ার জন্য গ্লোবাল হককে কিভাবে ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত বিবরণ পত্রিকা সেফ এয়ার সার্ভিসের কর্মকর্তা মরিস মর্গ্যান এই স্টেটমেন্ট আকারে বিস্তারিত তুলে ধরেছে। আমরা অতটা পারিনি। তবে একটা জিনিস লামন্ডে এক্সক্লুসিভ করেছে, তা আমাদের রিপোর্টে নেই। সেটা হলো ষড়যন্ত্রকারীরা সরকারের চোখে ধুলো দিয়ে কিভাবে গ্লোবাল হককে তাদের কাজে ব্যবহার করতে সমর্থ হয়। পত্রিকার বিবরণটা এইরকম। গ্লোবাল হক সপ্তাহে একদিন রুটিন মহড়ায় আকাশে উড়ে থাকে। ষড়যন্ত্রকারীরা গ্লোবাল হককে ব্যবহারের জন্য ওই দিনটাকেই বেছে নেয় এবং ওই দিন গ্রাউন্ড কমান্ডে গ্লোবাল হকের দায়িত্বে যে ছিল তাকে কৌশলে ওই দিন ছুটি নেওয়ানো হয় এবং তার স্থানে ঘুষ খেয়ে আত্মবিক্রি করে একজনকে বসানো হয়। তারই কমান্ডে গ্লোবাল হক বিমান হাইজ্যাক করে টাওয়ারে নিয়ে যায়। পরে ঘটনার 1 ঘন্টার মধ্যে তাকে খুন করে চিরতরে তার মুখ বন্ধ করা হয়। থামল জর্জ আব্রাহাম জনসন। জর্জ আব্রাহাম থামলে আনা প্যাট্রিসিয়া প্রথম কথা বলে উঠল, বলল, লামন্ডের রিপোর্ট কোথাও কোনোভাবে সরকারকে জড়িয়েছে কিনা? না, জড়ানো হয়নি। বরং সেফ এয়ার সার্ভিসের কর্মকর্তা মরিস মর্গানের স্টেটমেন্ট এবং সর্বশেষ গ্লোবাল হকের গ্রাউন্ড কন্ট্রোলের যে কথা লামন্ডে থেকে বললাম তা মার্কিন সরকারকে বাঁচিয়ে দিয়েছে। জর্জ আব্রাহাম জনসন বলল, কিন্তু মরিস মর্গান তার বিবরণ এবং গ্লোবাল হক টাওয়ার ধ্বংসে যে ভূমিকা পালন করেছে তার ফটো অফিসিয়ালি উপরে দিয়েও কোনো বিচার পাননি। বরং তার বিভাগীয় চিফ প্রতিকার চাইতে গিয়ে ফোর্স রিটায়ারমেন্টের শিকার হয়েছেন। তার ব্যাখ্যা কি? বলল অ্যানা প্যাট্রিসিয়া। সরকার জড়িত নেই মানে এই কাজ সরকারের সিদ্ধান্তক্রমে হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। কিন্তু সরকারের শীর্ষ থেকে নিম্ন পর্যন্ত এক বা একাধিক লোক এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে। তাদের মাধ্যমে ভুয়া তথ্য, ভুয়া খবর দিয়ে তখন সরকারের কথা ও কাজকে বিপদগামী করা হয়েছে এবং এইভাবে বিনা তদন্তে এবং উপযুক্ত প্রমাণ ছাড়াই টাওয়ার ধ্বংসের দায় একটা পক্ষের উপর চাপানো হয়েছে। তাদের শাস্তিও দেওয়া হয়েছে। ষড়যন্ত্রকারীরা এটা পরিকল্পিতভাবেই করিয়েছে। লামন্ডের রিপোর্টে একথা পরিষ্কারভাবে বলা হয়েছে। ডক্টর হাইম হাইকেলের মতে তাদের ষড়যন্ত্রের কয়েকটা দিক ছিল। প্রধান একটা দিক ছিল সরকার ও মিডিয়ায় অবস্থানকারী তাদের লোক দিয়ে এমন কথা বলানো, এমন তথ্য ছড়ানো যাতে করে তাদের পরিকল্পনা অনুসারে সরকারের পদক্ষেপ গ্রহণ অবধারিত হয়ে পড়ে এবং এর পক্ষে জনমত সৃষ্টি হয়। এটাই ঘটেছে। সরকার ষড়যন্ত্রের বাহন হিসেবে কাজ করেছে, ষড়যন্ত্রকারী হিসেবে নয়। জর্জ আব্রাহাম জনসন বলল। জর্জ আব্রাহাম জনসন থামলেও সঙ্গে সঙ্গে কেউ কোনো কথা বলে উঠল না। সোজা হয়ে বসল প্রেসিডেন্ট হ্যারিসন। বলল, ধন্যবাদ মিস্টার জর্জ, আপনি যেটা বলেছেন সেটাই সম্ভবত সত্য, কিন্তু প্রেসিডেন্ট কথা শেষ করল না। লাল আলো জ্বলছে তার ইন্টারকম প্যানেলে। কথা বন্ধ করে সবার উদ্দেশ্যে মাফ করবেন বলে টেলিফোনের রিসিভার তুলে নিল। টেলিফোনের ওপারের কথা শুনে ওকে বলে টেলিফোন রেখে দিল। সবার দিকে মুখ ফিরিয়ে প্রথমে জর্জ আব্রাহাম জনসনকে লক্ষ্য করে বলল, আপনার জন্য মেসেজ আজর ওয়াইজম্যান এবং ইলিয়া অভিনয় ধরা পড়েছে। আপনার জন্য সুখবর আরেকটা, তাদের ধরে এফবিআই হাতে তুলে দিয়েছে মিস্টার আহমদ মুসা। শেষ কথাটা বলার সময় প্রেসিডেন্টের ঠোঁটে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠেছিল। প্রেসিডেন্ট একটু থামতে জর্জ আব্রাহাম জনসন কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু প্রেসিডেন্ট তাকে বাধা দিয়ে বলল, আমার কথা শেষ হয়নি মিস্টার জর্জ। সরি স্যার, বলল জর্জ আব্রাহাম। ওয়েলকাম জর্জ।
বলে প্রেসিডেন্ট সবার দিকে মুখ ফেরালো, বলল, খবরের সংযোজনটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ দুনিয়ার সব টিভি ও রেডিও লামন্ডের খবরে ফলাও করে প্রচার করেছে। আজ ভোর রাতে ফ্রি অল টিভি টাওয়ার ধ্বংসের ঘটনার উপর বিস্তারিত রিপোর্ট শুরু করেছে। সকাল থেকে দুনিয়ার সব টিভি চ্যানেল এর সাথে যোগ দিয়েছে। পার্লামেন্ট সদস্য সহ সব জায়গা থেকে টেলিফোন আসা শুরু হয়েছে। আমি মিটিংয়ে আছি বলে সব কল ঠেকিয়ে রাখা হয়েছে। আমাদেরকে অবশ্যই অবিলম্বে প্রেসের সাথে কথা বলতে হবে। কি বলবো, এটা এখনকার বড় প্রশ্ন। থামল প্রেসিডেন্ট, তাকালো জর্জ আব্রাহাম জনসনের দিকে, বলল, বলুন মিস্টার জর্জ, কি যেন বলতে চেয়েছিলেন? মিস্টার প্রেসিডেন্ট, আহমদ মুসা শুধু আজর ওয়াইজম্যান ইলিয়া অভিনয়কে শুধু ধরলেন না, ডক্টর হাইম হাইকেলকে উদ্ধার সহ গোটা অপারেশনটাই তিনি করেছেন। জর্জ আব্রাহাম জনসন বলল। স্পুটনিকের কথা শুনে এই চিন্তা আমার মাথায় এসেছে। কয়েকজন মুসলিম যুবকের তৈরি স্পুটনিক ইতিহাস সৃষ্টি করবে, আর তার সাথে আহমদ মুসা থাকবে না, এটা অবিশ্বাস্য। তারপর যখন আজর ওয়াইজম্যানের পাকড়াও করার কথা শুনলাম, তখনই আমার কাছে বিষয়টা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ জর্জ, বিষয়টা ফরমালি জানানোর জন্যে, বলল প্রেসিডেন্ট হ্যারিসন। কথা বলার জন্য হাত তুলল সশস্ত্র বাহিনী প্রধান রোনাল্ড ওয়াশিংটন। বলল, আহমদ মুসা আমারও স্নেহের পাত্র, কিন্তু স্যার, আহমদ মুসা মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার বিপদে ফেলল। হাসল প্রেসিডেন্ট। মিস্টার রোনাল্ড ওয়াশিংটন, আপনি ঠিক বলেছেন, তবে তা ঠিক এই অর্থে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন একটা কৈফিয়ত বা ব্যাখ্যা দিতে হবে। কিন্তু আরেক দিক থেকে এই আবিষ্কার মুসলমানদের রাহ মুক্তি ঘটাবার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও কলঙ্ক মোচন করল। আমেরিকা ও ইউরোপের কিছু লোক ছাড়া দুনিয়ার অবশিষ্ট মানুষ বিশ্বাস করত টাওয়ার ধ্বংসের ঘটনা খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ঘটিয়েছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে। আর এটাও ঠিক যে মার্কিন সরকার তখন এই ঘটনার সুযোগ গ্রহণ করেছে, তার বড় কয়েকটি একতরফা সামরিক অভিযানের সাক্ষী হয়ে আছে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসকে ইস্যু বানিয়েছিল, সে সন্ত্রাসের দায়ে সে অভিযুক্ত হয়েছিল। ২০ বছর ধরে এই কলঙ্কের বোঝা বহন করে চলেছে। আজ টাওয়ার ধ্বংসের রহস্য উন্মোচিত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন জাতি অন্যের যাত্রা ভঙ্গের সেদিনের দায় থেকে মুক্ত না হলেও নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়েছিল এই জঘন্য ধরনের দৈত্য অপরাধের দায় থেকে মুক্তি পাবে। কিন্তু থাকে সব কথা, আমরা আসল কথায় ফিরে আসি। বলছিলাম প্রেস ব্রিফিংয়ের কথা। কি বলবো সেটা ঠিক হওয়া দরকার। মিস্টার প্রেসিডেন্ট, আমরা প্রেস ব্রিফিং করব না প্রেস স্টেটমেন্ট করব? স্টেটমেন্ট রিলিজ করলে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় না, বলল সেক্রেটারি অব স্টেট বব এস ব্রুস। সাংবাদিকদের এড়িয়ে লাভ নেই মিস্টার বব। সত্য যেটা সেটাই আমরা বলবো। জনগণের কাছে অবশ্যই আমাদের স্বচ্ছ থাকতে হবে। তাছাড়া দেশ, সরকার কোনোটার জন্যেই আমি কোনো সমস্যা দেখছি না, বলল প্রেসিডেন্ট। আমিও তাই মনে করছি মিস্টার প্রেসিডেন্ট, বলল সেক্রেটারি অব ডিফেন্স স্যান্ডা স্টোন। প্রেসিডেন্ট নিরাপত্তা প্রধান এলিজা উড, সিআইএ প্রধান অ্যাডমিরাল ম্যাকআর্থার এবং সশস্ত্র বাহিনী প্রধান রোনাল্ড ওয়াশিংটনের দিকে তাকালো। তারা একে একে বলল, প্রেসিডেন্টের কথাই ঠিক। সত্যের মুখোমুখি আমাদের দাঁড়ানো উচিত। যতটুকু ভুল ততটুকুকে ভুল বলতেই হবে। এতে আমাদের জাতিগত মর্যাদা আরও সমুন্নত হবে। গোটা পৃথিবী এই মুহূর্তে উন্মুখ হয়ে আছে আমরা কি বলি তা শোনার জন্যে। আমরা এখন যা বলবো তা শুধু আমাদের নয়, গোটা আমেরিকার কথা হয়ে দাঁড়াবে। ব্যক্তিগতভাবে আমরা মিথ্যা বলতেও পারি, সত্য গোপন করতেও পারি, কিন্তু জাতির পক্ষে কথা বলতে গিয়ে আমরা তা পারি না। প্রমাণ হচ্ছে আমরা নিজেদের নাক কেটে অন্যদের যাত্রা ভঙ্গ করিনি। সুতরাং সুযোগ গ্রহণের উদ্দেশ্য নিয়ে আমরা নিজেরা টুইন টাওয়ার ধ্বংস করিনি, কিন্তু এভাবে আমরা নিজেদের নাক না কেটেও পৃথিবীর অনেক দেশ, অনেক মানুষের যাত্রা ভঙ্গ করেছি। সেটা আজ উন্মুখ বিশ্ববাসীর কাছে অকপটে আমাদের স্বীকার করা উচিত। এতে ২-৪ জন অখুশি হলেও আমাদের ফাউন্ডার ফাদার্সরা খুশি হবেন। সবাইকে ধন্যবাদ। আমি প্রেসিডেন্ট নিজে আজ প্রেস ব্রিফিং করবেন। মিস এলিজা উড, আপনি সবার সাথে পরামর্শ করে একটা ব্রিফিং দাঁড় করান। ঠিক 10টায় হোয়াইট হাউসের সাংবাদিকদের ডাকা হোক। একটু থামল প্রেসিডেন্ট, তাকালো জর্জ আব্রাহাম জনসনের দিকে, বলল, মিস্টার জর্জ, আপনি নিশ্চয় জানেন আহমদ মুসা এখন কোথায়। আপনি নিজে তার কাছে যাবেন,
তাকে আমার দাওয়াত দেবেন। আজ তার পছন্দ মতো যে কোনো সময় আমি তার সাথে কথা বলতে চাই। আবার একটু থামল প্রেসিডেন্ট। কথা বলল আবার জর্জ আব্রাহামকে লক্ষ্য করেই। প্রেসিডেন্টের প্রেস ব্রিফিংয়ের পর ডক্টর হাইম হাইকেল ও মিস্টার মরিস মর্গানের সাংবাদিক সম্মেলন হবে, সে ব্যবস্থাও করতে হবে, বলল প্রেসিডেন্ট। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, আপনার নির্দেশ অনুসারেই কাজ হবে, বলল জর্জ আব্রাহাম জনসন। ধন্যবাদ জর্জ, সবাইকে ধন্যবাদ, বলে প্রেসিডেন্ট উঠে দাঁড়ালো সবাই। জেফারসন হাউস, দোতলার বিশাল লাউঞ্জে কামাল সুলাইমান, ডক্টর হাইম হাইকেল বসে। তাদের সামনে টি টেবিলে ফ্রান্সের দৈনিক লা মন্ডে পড়ে আছে, আর তাদের সামনে কয়েকটি টেলিভিশন সেট, বিভিন্ন টিভি স্ক্রিনে বিভিন্ন চ্যানেল। কিন্তু তাদের সামনে তাদের বিষয়টাই ধ্বংস টাওয়ারের অন্তরাল থেকে সত্য উদ্ধার, ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন। সবারই দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে। কামাল সুলাইমান, এখন আমার স্বপ্ন মনে হচ্ছে ব্যাপারটা এমন কিছু ঘটেছে, ঘটতে পারে। খবরের এমন ভয়াবহ বোমা কোথাও কোনোদিন ফাটেনি, বলল ডক্টর হাইম হাইকেল। মিথ্যার প্রাসাদ যত বড় ছিল, যত দৃঢ় ছিল, বোমাটি ততখানি শক্তিশালী হয়েছে, যাতে মিথ্যার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যায়, কামাল সুলাইমান বলল। মোমেদিন বিল্লাহ লাউঞ্জে প্রবেশ করল, তার মুখও বিষণ্ণ। একটা সভায় বসতে বলল, গতরাতে আহমদ মুসা ভাই যে কোথায় গেলেন এখনো কিছুই জানালেন না তিনি। এদিকে তার নামে 3টা ইমেইল এসেছে। থামল মোমেদিন বিল্লাহ। কামাল সুলাইমান, ডক্টর হাইম হাইকেল দুজনের মুখে নেমে এলো দুশ্চিন্তার ছাপ। কামাল সুলাইমান বলল, গতরাতে উনি আজর ওয়াইজম্যানের পিছু নেবার জন্য বেরিয়েছেন। ব্যাপারটা উদ্বেগেরই বটে, কিন্তু আল্লাহ ভরসা। বর্তমান মিশনের শেষ কয়টি কাজ করার জন্য তিনি বেরিয়েছেন, আল্লাহ তাকে সফল করুন। আমিন, বলল ডক্টর হাইম হাইকেল, মোমেদিন বিল্লাহ দুজনেই। কোথেকে ইমেল এসেছে? কি ইমেইল? জিজ্ঞাসা ডক্টর হাইম হাইকেলের। 3টা ইমেইল এসেছে, একটা মক্কার রাবেতা আলাম আল ইসলামী থেকে, আর 2টা এসেছে জোসেফাইন ভাবির কাছ থেকে। এই 2টা ইমেইল জরুরি, কামাল সুলাইমান বলল। জরুরি বিষয়টা কি, আপনারা পড়েছেন তো? বলল ডক্টর হাইম হাইকেল। জি না, ভাইয়ার পার্সোনাল ইমেইল আমরা দেখি না, বলল মোমেদিন বিল্লাহ। কথা শেষ করে চিৎকার করে উঠল মোমেদিন বিল্লাহ, ভাইয়া আসছেন। সবাই তাকালো, দেখল আহমদ মুসা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসছে। সিঁড়িমুখে কামাল সুলাইমান ও মোমেদিন বিল্লাহ তাকে জড়িয়ে ধরল। ডক্টর হাইম হাইকেলও উঠে দাঁড়িয়েছিল, বলল, মোবারকবাদ আহমদ মুসা। মানুষ স্বপ্নেও যে ভাবেনি তা আজ বাস্তব হল। আজকের হিরো তো বিল্লাহ, তার সাংবাদিকতার গোল্ডেন ডে আজ, বলল আহমদ মুসা। আর এই গোল্ডেন ডের মেকার তো আপনি, বলল বিল্লাহ প্রতিবাদের সুরে। না, আজকের গোল্ডেন ডের মেকার আমাদের স্যার ডক্টর হাইম হাইকেল। তার দেখানো পথে আমরা হেঁটেছি মাত্র, আহমদ মুসা বলল। শক্তি বুদ্ধি কোনো কিছুতে আপনাদের সাথে পারবো না, বিনয়ও পারবো না কি? যাক, আজকের দিনের মেকার আমরা কেউ নই, আল্লাহ, বলল ডক্টর হাইম হাইকেল। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বলে উঠল। আহমদ মুসা বসতে যাচ্ছিল সোফায়। কামাল সুলাইমান বাধা দিয়ে বলল, ভাইয়া বসবেন না, ভাবির জরুরি ইমেইল এসেছে, আগে সেটা দেখুন। আহমদ মুসা কোনো কথা না বলে ছুটল তার ঘরের দিকে। আহমদ মুসা তখন নানা কথার ভিড়। কি খবর দিয়েছে ডোনা? সে ভালো আছে তো? গত কদিন ধরে একটা খবরের জন্য উদ্গ্রীব, সে খবর এলো কি? দ্রুত কম্পিউটার খুলল, ওপেন করল মেইল বক্স। পরপর 2টি ইমেইল। প্রথমটি পড়ে আলহামদুলিল্লাহ বলে সিজদায় গেল আহমদ মুসা। আহমদ মুসার পেছনে কামাল সুলাইমানরাও আহমদ মুসার দরজায় এসে দাঁড়িয়েছিল। তারা আহমদ মুসাকে সিজদায় যেতে দেখল। সিজদা থেকে উঠলে কামাল সুলাইমান বলল, কি খবর ভাইয়া? ঘুরে দাঁড়ালো আহমদ মুসা, তার মুখে হাসি, চোখে পানি। বলল, আলহামদুলিল্লাহ, সুখবর, তোমাদের ভাতিজা হয়েছে। কামাল সুলাইমান ও মোমেদিন বিল্লাহ ছুটে গিয়ে আনন্দে জড়িয়ে ধরল আহমদ মুসাকে। কামাল সুলাইমান বলল, আজ খুশির উপর মহা খুশির সংবাদ। ভাতিজার একটা ভালো নাম চাই ভাইয়া, নিশ্চয় ঠিক করেছেন। হাসল আহমদ মুসা, বলল, এ প্রসঙ্গ একটু পরে। তোমার ভাবি দ্বিতীয় ইমেইলটাই কি লিখেছে পড়ে নেই, বলে আহমদ মুসা আবার কম্পিউটার বসল। কামাল সুলাইমানরা ঘরের সোফায় গিয়ে বসল। একটু পর আহমদ মুসা কামাল সুলাইমানের দিকে তাকালো, হেসে বলল, নামকরণে একটু জটিলতা আছে, বলে ঘড়ির দিকে তাকালো। বলল, এখন 12টা বাজতে যাচ্ছে,
ঠিক 12টা 1 মিনিটে তোমাদের ভাবি ইমেইল করে একটা নাম সাজেস্ট করবে, আর ঠিক 12টা 1 মিনিটে আমিও একটা নাম সাজেস্ট করব। দুটো নামের মধ্যে লটারি করে একটা নাম ঠিক করা হবে। ইমেইল কেন ভাইয়া? টেলিফোনে কথা বলুন, বোমেদিন বিল্লাহ বলল। না, তা হবে না। কেউ তার নাম আগে বলতে রাজি নয়, কারণ আশঙ্কা হলো পরে যে বলবে সে তার নাম নাও বলতে পারে। ঘড়ির দিকে তাকিয়ে আহমদ মুসা আবার বসল কম্পিউটারে। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কামাল সুলাইমানেরা। একটু পর ঘড়ি দেখছে, তাদের অপেক্ষার ইতি ঘটে আহমদ মুসা ঘুরে বসল তাদের দিকে। তার মুখ ভরা হাসি। বলল, মিরাকল, মিরাকল। কি ঘটেছে ভাইয়া? বলল বোমেদিন বিল্লাহ। মিরাকল মানে দুপ্রান্ত থেকে দুজনের চয়েস একই সময় দুজনের ইমেইল একই নাম সাজেস্ট করা হয়েছে। দুপক্ষের সাজেস্ট করা সে নাম আহমদ আবদুল্লাহ। বলল আহমদ মুসা। আহমদ আবদুল্লাহ বলে দুজনে একসাথে চিৎকার করে উঠল। এ সময় ঘরে ঢুকল ডক্টর হাইম হাইকেল। তার হাতে 2টি প্যাকেট। কি ব্যাপারে তো চিৎকার কেন? আহমদ আবদুল্লাহকে? ডক্টর হাইম হাইকেল বলল। দুজনে একসাথে বলল, আমাদের নবজাত ভাতিজা। ও, নামকরণ হয়ে গেছে? তাহলে মিষ্টি মুখে তো দেরি করা যায় না। বলেই ডক্টর হাইম হাইকেল কাগজের প্লেটে একটা খেজুর, একটা করে মিষ্টি সবাইকে বিতরণ করল। বলল, হতাশ হবার কারণ নেই, এটা উপস্থিত, পরে আরও হবে। নিউ ইয়র্কে খেজুর কোথায় পাওয়া গেল এ সময়? বলল কামাল সুলাইমান। শুধু খেজুর কেন, নিউ ইয়র্কে গোটা দুনিয়া পাওয়া যায়, ডক্টর হাইম হাইকেল বলল। তারপর পকেট থেকে 2 পিস ক্যান্ডি বের করে কামাল সুলাইমান বোমেদিন বিল্লাহকে দিয়ে বলল, ভাতিজার জিনিস চাচারা খেতে পারে, বাপকে দেয়া যাবে না। হেসে উঠল সবাই। ভাইয়া, রাবেতা আল ইসলামী থেকে একটা ইমেল এসেছিল, ওটা কি দেখেছেন? বলল বোমেদিন বিল্লাহ। দেখেছি, কিন্তু পড়িনি, প্রিন্ট নিয়েছি। এদিকে সব কাজ শেষ হলে পড়ব, আহমদ মুসা বলল, মুখে একটু হাসি টেনে। তার মানে ভাইয়া নতুন কোনো মিশন? কামাল সুলাইমান বাক্য শেষ না করেই থেমে গেল। থাক এখনই কথা, বললাম তো প্রসঙ্গটা পরে। আমি এখন একটা জরুরি টেলিফোন করব, আহমদ মুসা বলল। ঠিক আছে ভাইয়া, আমরা পরে আসছি। ভাবিকে আমাদের সালাম ও মোবারকবাদ, আর আহমদ আবদুল্লার জন্যে দোয়া দেবেন। ঘর থেকে বেরিয়ে গেল কামাল সুলাইমানেরা। আহমদ মুসা দরজাটা ভেজিয়ে দিয়ে মোবাইলটা হাতে নিতে রিং হতে লাগলো মোবাইলে। আহমদ মুসা দেখল ডোনা জোসেফাইনের টেলিফোন। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জোসেফাইন, কেমন আছো তুমি? কেমন আছে আবদুল্লাহ? ওয়ালাইকুম আসসালাম, আমিও বাচ্চা ভালো আলহামদুলিল্লাহ, তোমাকে কনগ্রাচুলেশনস। ও প্রান্ত থেকে বলল ডোনা জোসেফাইন। আমাকে মোবারকবাদ কেন? অসীম খুশির এক ভাণ্ডার তুমি উপহার দিয়েছ, তাই হাজারো মোবারকবাদ তোমার প্রাপ্য। আমাদের এই খুশি তোমার, আমার এবং আমাদের আত্মীয় স্বজন পরিচিত জনদের জন্যই শুধু। কিন্তু তুমি যে আনন্দ সংবাদ সৃষ্টি করেছ, যে আনন্দ সংবাদ আজ ভোর থেকে হাজারো সংবাদপত্র, হাজারো টিভি চ্যানেলের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, সে আনন্দ শুধু পৃথিবীর 150 কোটি মুসলমানের নয়, পৃথিবীর সব শান্তি সুবিচারকামী মানুষের। তোমাকে লাখো মোবারকবাদ দিলেও তা কম হবে। জোসেফাইন, আমরা এখন আমাদের কথা বলছি, বাইরের কথা থাক না। ঠিক বলেছ, কিন্তু ঘর বাহির নিয়েই তো আমাদের জীবন এবং আমাদের আনন্দ। জানো, আজ রাতে হাসপাতালে বেডে শুয়ে বারবার তোমাকে মোবাইল করেছি, সকালেও, কিন্তু তোমাকে পাইনি। একসময় অস্থির হয়ে উঠেছিলাম, বুক ভরে গিয়েছিল ক্ষোভে। পরক্ষণে যখন মনে হলো শান্তির শয্যা ছেড়ে তুমি কাটা বিছানো পথে ঘুরে বেড়াচ্ছ, অবিরাম ক্ষতবিক্ষত হচ্ছ, তোমার জন্য নয়, আল্লাহর জন্যে, আল্লাহর বান্দাদের জন্যে, তখন হৃদয়ের সকল ক্ষোভ আনন্দের অশ্রু হয়ে বের হয়ে এলো 2 চোখ দিয়ে। জানো, দুনিয়ার কোনো কষ্টই আনন্দের চেয়ে বড় নয়। আমাদের ঘর বাহির আলাদা নয়, কোনোভাবেই নয়। ধন্যবাদ জোসেফাইন, তোমার কাছ থেকে শক্তি না পেলে আমি এত কাজ করতে পারতাম না। গত রাত ও সকালে তুমি কোথায় ছিলে? মোবাইল সাথে নাওনি কেন? আমি আজর ওয়াইজম্যানের পিছু নিয়েছিলাম, মোবাইল বন্ধ রেখেছিলাম। সকালে তাকে ধরা গেছে। তাকে ধরার পর আমাদের সাফল্য পূর্ণতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি এখন কোথায়? বাইরে কোথাও, না জেফারসন হাউসে? জেফারসন হাউসে। আমাদের সোনামণির খবর সারাকে দিয়েছি, ও এখন ইস্তাম্বুলে। সারা কেমন করে পেল? তুমি যখন তার টেলিফোন নম্বর দিতে পারলে না, তখন ভার্জিনিয়াতে ওরা আম্মার কাছ থেকে টেলিফোন নম্বর নিয়েছিলাম। জোসেফাইন, আবদুল্লার কথা যে কিছু বলছো না?
বলো সে কেমন হয়েছে। আজই ইমেইলে ওর একটা ছবি পাঠাও। কেমন আছে বলবো না, ছবিও পাঠাবো না বলে হেসে উঠল ডোনা জোসেফাইন। আমি তো আসছি, অতএব এ কষ্ট না নিয়ে কিছু বলো এবং ছবি পাঠাও। আমি বলবো না, কারণ তার বর্ণনা দেবার মতো ভাষা আমার জানা নেই। ছবি পাঠাবো না, কারণ ছবি কখনো আসল হয় না। ধন্যবাদ, তোমার যুক্তি মক্ষম। দুধের স্বাদ ঘোলে মিটানো ঠিক নয়। জান্নাত থেকে আসা সোনার টুকরাকে প্রথম সরজমিনেই স্বাগত জানানো উচিত। আমি আসছি। তুমি কষ্ট পাচ্ছ? শোনো, দুধের সাথে যদি সুন্দর অনুপাতে সরল সোনা মেশাও, তাহলে কেমন রং হবে সেটা সামনে রেখে কল্পনা করো আবদুল্লার রং। আর তোমার শিশুর চেহারাকে তো তুমি দেখোনি, দেখলে বলতাম সে এক শিশু আহমদ মুসা। তবে আব্বা আম্মা বলেন ওর মুখ আমার মতো, আর চোখ চুল কপাল তোমার মতো। ডোনা জোসেফাইন কথা শেষ করতে পারল না, তাকে বাধা দিয়ে আহমদ মুসা বলে উঠল, আর বলতে হবে না, আবদুল্লার একটি ছবি আমি এঁকে ফেলেছি। তোমার মধ্যে পরিবর্তন কেন? হঠাৎ জিজ্ঞাসা জোসেফাইনের। কি পরিবর্তন? আমাকে কখনো জোসেফাইন ডাকতে না, ডোনা বলতে। ডোনার আসন থেকে তুমি এখন অনেক উঁচুতে উঠেছ। পূর্ণ মানুষের এক মহিয়ান গরিয়ান আসনে এখন তুমি। ছোট্টবেলার ছোট্ট ডাকনাম ডোনার মধ্যে আমার মনে হচ্ছে তোমার এই পরিচয় সার্থক হয়ে উঠছে না। খুব ইচ্ছে করছে তোমাকে জোসেফাইন নামে ডাকতে। এই নামে যেন তুমি আমার কাছে পূর্ণ হয়ে উঠেছ, বলল আহমদ মুসা। আবেগে ভারী হয়ে উঠেছে তার কণ্ঠ। ধন্যবাদ বলে একটু থামল জোসেফাইন। তারপর ধীর কণ্ঠে বলল, তুমি অনেক ভাবছ আমাকে নিয়ে। অতদূর থেকে এমন ঘনিষ্ঠভাবে ভাবতে নেই, কষ্ট তাতে বাড়ে। এখন বলো, ওদিকের কাজ শেষ কিনা? কবে আসছ? আবেগে জড়িত কণ্ঠ জোসেফাইনের। এখানে আমার কাজ শেষ। এখন যা করণীয় তা করবে মার্কিন সরকার। তবে যাওয়ার দিন ঠিক করিনি, সবার সাথে আলোচনা করে দেখি, জানাবো তোমাকে। আব্বা আম্মা সহ ওদিকে সবাই কেমন? ভালো আছেন। জানো, মসজিদে নববীর ইমাম সাহেব এসেছিলেন আহমদ আবদুল্লাহকে দেখতে। তিনি কি উপহার দিয়েছেন জানো? রূপার ফ্রেমে কাঁচের আধারে রাখা রূপোর প্লেটে খোদিত সোনা বিছানো ইসলামী বিশ্বের একটা মানচিত্র। আহমদ আবদুল্লার পাওয়া এটাই প্রথম গিফট। আলহামদুলিল্লাহ। আব্বার মাধ্যমে ইমাম সাহেবের কাছে আমার সালাম পৌঁছাবে, আহমদ মুসা বলল। এ সময় দরজায় এসে সালাম জানালো কামাল সুলাইমান, তার হাতে মোবাইল। ইশারায় সে আহমদ মুসাকে জানালো তার টেলিফোন এসেছে কামাল সুলাইমানের মোবাইলে। জোসেফাইন, একটু হোল্ড করো, সম্ভবত আমার টেলিফোন এসেছে। কার টেলিফোন জেনে নেই বলে মোবাইলটা মুখ থেকে নামিয়ে বলল, কার টেলিফোন কামাল সুলাইমান? এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন কয়েকবার আপনার টেলিফোনে চেষ্টা করেছে, না পেয়ে আমাকে টেলিফোন করেছে। কি একটা জরুরি বিষয়? বলল কামাল সুলাইমান। আহমদ মুসা তার মোবাইল তুলে নিল, কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তার আগেই ওপার থেকে ডোনা জোসেফাইন বলল, শুনেছি আমি মিস্টার জর্জ আব্রাহাম জনসন তোমার সাথে টেলিফোনে অপেক্ষা করছেন। এখন রাখছি, পরে টেলিফোন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জোসেফাইন। আহমদ মুসা তাড়াতাড়ি মোবাইলটা রেখে কামাল সুলাইমানের মোবাইল হাতে নিল। আহমদ মুসার কণ্ঠ ওপার থেকে শুনতে পেয়ে জর্জ আব্রাহাম জনসন আহমদ মুসাকে থামিয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আহমদ মুসা, তোমাকে প্রেসিডেন্টের তরফ থেকে এবং আমার তরফ থেকে মোবারকবাদ। তুমি অসাধ্য সাধন করেছ। তোমার জন্য আমার গর্ব হচ্ছে আহমদ মুসা। ধন্যবাদ জনাব, বলল আহমদ মুসা। অল্পক্ষণের মধ্যে প্রেসিডেন্ট নিজে সাংবাদিক সম্মেলন করছেন টাওয়ার ধ্বংসের প্রসঙ্গ নিয়ে। আর ডক্টর হাইম হাইকেল, মিস্টার মরিস মর্গানের সাথে আমি কথা বলেছি। তারা নিউ ইয়র্ক আজ একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে রাজি হয়েছেন। আমাদের লোকেরা সব ব্যবস্থা করবে। আমরা চাই তুমি তাদের একটু গাইড করো। জর্জ আব্রাহাম জনসন বলল, ধন্যবাদ, খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। ডক্টর হাইকেল এবং মরিস মর্গানের সাংবাদিকদের সাথে কথা বলা খুবই জরুরি। আমি ওদের সাথে অবশ্যই কথা বলবো, বলল আহমদ মুসা। ধন্যবাদ আহমদ মুসা। প্রেসিডেন্টের কাছ থেকে তোমার জন্য একটা মেসেজ আছে, জর্জ আব্রাহাম জনসন বলল। কি মেসেজ? তিনি আজ তোমার সাথে কথা বলতে চান, তার সাংবাদিক সম্মেলনের পর যে কোনো সময়ে। বিমান বাহিনীর একটা হেলিকপ্টার তোমাকে নিয়ে আসবে। কখন আসতে পারছো, সময়টা আমাকে দাও। প্রেসিডেন্ট আমাকে ডেকেছেন, আমি কৃতজ্ঞ। তবে আমার গাড়িতে যাব, সামরিক হেলিকপ্টারে নয়। বাদ মাগরিব সাক্ষাতের সময় নির্দিষ্ট করলে ভালো হয় জনাব। হেলিকপ্টার আপত্তি কেন? দ্রুত আসার জন্যই এ ব্যবস্থা। আমি সরকারের কোনো মেহমান নই, কিংবা আসামিও নই। সরকারি বা সামরিক হেলিকপ্টার আমাকে দেওয়া হবে কেন? আহমদ মুসা বলল।
বুঝেছি তুমি সরকারকে সম্মানিত করার সুযোগ নিতে যাচ্ছ না। ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করছি। আপনি আপনার বক্তব্যের প্রথম অংশকে যদি সত্যিই মিন করে থাকেন, তাহলে সামরিক হেলিকপ্টারেই আমাকে যেতে হবে, বলল আহমদ মুসা। হেসে উঠল জর্জ আব্রাহাম জনসন। বলল, আমি তা মিন করিনি আহমদ মুসা, একটু রসিকতা করলাম। তোমার বেসরকারি হেলিকপ্টারে আসা সব দিক দিয়েই ভালো হবে। ধন্যবাদ, তারও সময়টা বাদ মাগরিব মানে 6:30টার দিকে হলেই ভালো হয়, আহমদ মুসা বলল। ধন্যবাদ আহমদ মুসা, তখনই তোমার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এখনকার মতো শেষ করছি, বাই। ধন্যবাদ জনাব, বাই বলে মোবাইল রেখে দিল আহমদ মুসা। ডক্টর হাইম হাইকেল এসে দাঁড়িয়েছিল সেখানে। আহমদ মুসা তাকে বলল, স্যার, আপনিও মরিস মর্গানের সাথে আমার কিছু কথা বলা দরকার, আসুন আমরা বসি। আমিও সেটাই আশা করছি, কিন্তু তুমি উপস্থিত না থাকলে আমাকে দিয়ে সাংবাদিক সম্মেলন হবে না। আমি নিউ ইয়র্কে থাকলেও আপনার সাথে সাংবাদিক সম্মেলনে থাকতে পারবো না, তার দরকারও হবে না। যা প্রয়োজন আমরা এক্ষুনি আলোচনা করে নিতে পারি, বলে আহমদ মুসা এগোলো সোফার দিকে বসার জন্যে। তার সাথে এগোলো সকলেই। আলহামদুলিল্লাহ, সাইমুম সিরিজের 39 নম্বর বই এখানেই শেষ হলো। পরবর্তী বই কালা পানির আন্দামানে। সাইমুম সিরিজের 40 নম্বর বইটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।